গেল ৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় এভাবেই শটগান হাতে দেখা যায় ছাত্রলীগ নেতা ওসমান গনি লিটনকে। ছাত্র আন্দোলন দমাতে একের পর এক গুলি করছেন তিনি। আওয়ামী লীগ পতনের পর রাজধানীর বাড্ডা থেকে লিটনকে গ্রেফতার করে র্যাব। একই দিন ময়মনসিংহে গুলি ছোড়েন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি। পরে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকেও গ্রেফতার করে র্যাব। এই দুজনের নামেই হত্যা মামলা রয়েছে। এমন আরও অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এসব ভিডিও আর গোয়েন্দা তথ্য মিলিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টায় র্যাব। মুখপাত্র জানান, রাজধানীসহ বিভিন্ন স্থানে ঘনবসতিপূর্ণ এলাকায় লুকিয়ে থাকা আসামিদের ধরতে অভিযান চলছে। বিভিন্ন ধরনের ভিডিও যেগুলো সাধারণ ছাত্র জনতার উপর গুলি করছিল সেগুলো কিন্তু আমরা খুঁজে পেয়েছি। AK-47 সদৃশ অস্ত্র তারা ব্যবহার করেছে, পিস্তল, রামদা, এগুলো দিয়ে সাধারণ মানুষের উপরে তারা জখম করেছিল। তাদেরকে আমরা এখন পর্যন্ত প্রায় 10 জনকে ধরতে সক্ষম হয়েছি। এছাড়াও আমাদের গোয়েন্দা নজরদারির আওতায় আরও অনেকে আছেন, 30 থেকে 40 জন আছেন। এদিকে যৌথ অভিযানে এ পর্যন্ত 265টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সদরের দাবি, খোয়া যাওয়া অস্ত্রের 75% উদ্ধার করা গেছে। 265টি অস্ত্র এই যৌথ অভিযানের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এর ফলে 102টি মামলা হয়েছে এবং 122 জনকে গ্রেফতার করা হয়েছে। 3 ক্যাটাগরি অস্ত্র কিন্তু উদ্ধার করা হচ্ছে বা উদ্ধার হচ্ছে। একটি হচ্ছে কি পুলিশের যে লুণ্ঠিত অস্ত্র ছিল সেই লুণ্ঠিত অস্ত্রের কিছু অংশ এখানে রয়েছে। আবার লাইসেন্স স্থগিত যেগুলো করা ছিল কিন্তু আগ্নেয়াস্ত্র জমা দেয়নি সেই অস্ত্র যেমন রয়েছে। যাদের কাছে এখনও লাইসেন্স করা কিংবা অবৈধ অস্ত্র আছে তাদের ব্যাপারে নাগরিকদের কাছ থেকে জরুরি সেবা নম্বরে তথ্য চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তথ্যদাতার পরিচয় গোপন রাখার কথাও বলছে তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বুধবার শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ঢাকার দোহারের পৌরসভা ও 8টি ইউনিয়নে এবার 44টি মণ্ডপে হবে দুর্গাপূজা। নিরাপত্তা নিশ্চিতে 3 দিন আগে থেকেই মণ্ডপগুলোতে মোতায়েন আছে আনসার সদস্য। নিয়মিত টহল আছে পুলিশ ও সেনাবাহিনীরও। আশা রাখি সকলের সহযোগিতায় আমরা সুন্দরভাবে এই পূজাটি পালন করতে পারবো। আমরা মনে করি যে প্রশাসন, জেলা প্রশাসন সহ স্থানীয় প্রশাসন যেভাবে গুরুত্ব দিচ্ছে, যে কোনো শঙ্কাকে উড়িয়ে দিয়ে আসলে শারদীয় দুর্গোৎসব এবার সুন্দরভাবে সম্পন্ন হবে। কিশোরগঞ্জের 13 উপজেলায় 363 মণ্ডপে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের আহ্বান পুলিশ সুপারের। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমাদের বিরাজমান। আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আমি এভাবে আমার সদস্যরা সহ যারা অফিসাররা আছে আমাদের প্রতিটা সদস্য এভাবে আমরা কাজ করে যাচ্ছি। বরিশাল মেট্রোপলিটনের 87 মণ্ডপেও বিরাজ করছে উৎসবের আমেজ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আনসার বাহিনীর সদস্যরা আমাদের মন্দিরে প্রবেশ করেছেন এবং পুলিশের টহল বাহিনী রয়েছে। এবং আরেকটি বিষয় যে আমরা বাংলাদেশ পুজো উজ্জীবন পরিষদ সকল মন্দির কমিটিকে একটি স্বেচ্ছাসেবক কমিটি স্ব মন্দিরে তৈরি রয়েছে, যারা মন্দিরকে সবসময়ের জন্য পাহারা নিয়োজিত থাকবেন। বগুড়াতে গত বছর 663 মণ্ডপে পূজা হলেও এবার 630টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মন্দিরের প্রতিমা তৈরির কাজও প্রায় সম্পূর্ণ হয়েছে। শেষ মুহূর্তে রং তুলিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। সিলেটেও কারিগরদের হাতে নিপুণ ছোঁয়ায় প্রাণ পাচ্ছে প্রতিমা। আনসার এবং বিডিবি সদস্যরা নিয়োজিত থাকবেন। আমাদের 24 ঘন্টা মোবাইল টিম থাকবে। আমরা চেকপোস্ট করছি, মোটরসাইকেল টিম থাকবে। বিভিন্ন জেলায় পূজা উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাও ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হঠাৎ বন্যায় বিপর্যস্ত শেরপুর। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মৎস্য খাত। মৎস্য বিভাগ জানিয়েছে বন্যায় ভেসে গেছে ৭৩০০ পুকুরের ৭১ কোটি টাকার মাছ। এবারই স্মরণকালে সবচেয়ে বেশি ক্ষতির মুখে এই অঞ্চলের মৎস্য চাষিরা। বহুত পদের মাছ গেছে গা, 2-2.5 ঘন্টার ভিতরে তলাই গেছে গা। 2 ঘন্টার ভিতরে পানি আইসা যত প্রজেক্ট আছে এখানে সব মাছ বাইসে চলে গেছে। তারা বলছেন বন্যার পূর্বাভাস না থাকায় কোনো প্রস্তুতি নিতে পারেনি তারা, এজন্যই ক্ষতির পরিমাণ বেড়েছে। আগে যদি আমরা জানতাম, প্রশাসন জানাতো, তাহলে আমাদের এত পর্যটকের ক্ষতি হইতো না। আগে তো জানলে তো আর এইভাবে খোলা মার্কেট থাকতো না, সব জাল দড়ি দিয়ে আমরা গিরগাপটা দিয়ে হারাইতাম। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। এই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমরা ইতিমধ্যেই
আমাদের উদ্বোধন কক্ষের কাছে প্রেরণ করেছি। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং তারা যদি আমাদের সরকারি ব্যাংকগুলো থেকে কোনো সহযোগিতা চায় সে ব্যাপারে বর্ষা অধিদপ্তর তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এদিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে তলিয়েছে প্রায় 2,500 হেক্টর জমির ফসল। এর মধ্যে রয়েছে আমন, সবজি, বাদাম ও মরিচ সহ বিভিন্ন ফসল। সারটা যা আছে সমস্ত বাকি চাকি নিয়েছি, নিয়ে ভূমি বাড়ি ফেলাছি। সেই ধানও তো আল্লাহ শেষ, ধান তো তলে আছে, কাস্তুরি ধান, এখন তো ওই ধানটা হবে না। ইতিমধ্যে পানি নেমে যাচ্ছে, আর যদি পানি দ্রুত নেমে যায় তাহলে রোপা আমনের তেমন কোনো ক্ষতি হবে না, তবে সবজি এবং মরিচের কিছু ক্ষতি হবে। আমরা পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করব। জুনে কুড়িগ্রামে প্রথম দফা বন্যায় 6 কোটি টাকার ফসলের ক্ষতি হয়। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গেল সপ্তাহে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 20,000 টাকা উত্তোলন করতে পারেনি আমানতকারী আশরাফুজ্জামান। তবে চলতি সপ্তাহে তিনি ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পেরেছেন। আমি আসছিলাম গত সপ্তাহে একটু বেশি নেওয়ার জন্য, কিন্তু ওনারা দেয় নাই, 5,000 বলছিল, আমি না নিয়ে চলে গেছিলাম। এই সপ্তাহে আসলে রিকোয়েস্ট করলাম স্যারের কাছে, উনি 20,000 টাকা দিছে আজকে। গেল 1.5 দশকে অনিয়ম, দুর্নীতি ও পাচারের কারণে দুর্বল হয়ে পড়েছে ডজন খানেক ব্যাংক। তারল্য সংকটে ভুগতে থাকা এসব ব্যাংক থেকে আমানতকারীরা নগদ টাকা তুলতে পারছিলেন না। তবে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দুর্বল 4টি ব্যাংক এখন পর্যন্ত 2,425 কোটি টাকা ঋণ সহায়তা পেয়েছে সবল 6টি ব্যাংক থেকে। এতে কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে দুর্বল ব্যাংকগুলো। ব্যাংক থেকে আমাকে টাকা দিচ্ছে যথেষ্ট পরিমাণ, আমি নিজেও এখন জমা করতেছি, আস্তে আস্তে বিশ্বাস আসতেছে ব্যাংকের উপর। আমাদের 1 লাখ টাকা দিতে আমি তো 15 দিন ধরে ঘুরতেছি 1 লাখ টাকা চেক নিয়ে। আমরা অনেক ভালো গ্রাহকবৃন্দের পেমেন্ট দিতে পারছি। বাংলাদেশ ব্যাংকের বিশাল একটা সহযোগিতা আমাদের কাছে অলরেডি আমরা পেয়েছি। বাংলাদেশ ব্যাংক বলছে দুর্বল ব্যাংকে টাকা উত্তোলনের চেয়ে বেড়েছে জমার পরিমাণ। এতে 11টি দুর্বল ব্যাংকে অতিরিক্ত তারল্য দাঁড়িয়েছে 900 কোটি টাকা। তবে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন শুধু তারল্য সহায়তা দিয়েই ব্যাংকের প্রতি আমানতকারীদের আস্থা ফেরানো সম্ভব নয়। ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। এইটা কিন্তু বাংলাদেশ ব্যাংক আমি আরও কঠিনভাবে, শক্তভাবে এগুলিকে স্টেপস নিতে হবে। যে পারপাসে ফান্ডিংটা করা হচ্ছে সেই ফান্ডিংটা ঠিক মতো প্রপারলি ইউটিলাইজ হচ্ছে নাকি, প্রপার ইউটিলাইজেশন হচ্ছে নাকি, সেটা দেখার বিষয় আছে। ব্যাংকের পাশাপাশি গ্রাহক আস্থা ফেরাতে সংকটে পড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও তারল্য সহায়তা দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর নতুন করে বাক স্বাধীনতা ফিরে পায় সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও বিভিন্ন বাহিনী নিয়েও সমালোচনায় পিছপা হয়নি নাগরিকরা। তবে এই সুযোগে জনপ্রিয় গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে। ভুয়া ফেসবুক আইডি থেকেই মূলত দেয়া হচ্ছে উস্কানিমূলক বার্তা। এসব বার্তায় ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিশ্লেষকরা। যে কারো মুখ দিয়ে বলা হচ্ছে যে মেয়েরা বাইরে যেতে পারবে না, বা এমন কিছু ছড়ানো হচ্ছে যেখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে মেয়েদেরকে এই করতে হবে। অর্থাৎ এই গুজব কার্ডগুলি আমার মনে হচ্ছে যে মানুষের একটা এখন পরিবর্তিত একটা পরিস্থিতি, মানুষের মধ্যে যে একটা টেনশন, সেই টেনশনটাকে ব্যবহার করে মানুষকে ভয় পাইয়ে দিয়ে কিছু একটা উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। ভুয়া তথ্যকে অনেকে সত্য বলে ধরে নিচ্ছেন, আতঙ্কিত হয়ে শেয়ার করছেন কেউ কেউ। এ বিষয়ে সচেতনতার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বহুদিন থেকেই কিন্তু একটা কথা চালু আছে যে গুজব তখনই থেমে যায় যখন সে একটা জ্ঞানী মানুষের কাছে যায়। অর্থাৎ আপনি যদি একটা জিনিস, এখন কিন্তু কোনো জিনিস ডাবল চেক করা অত্যন্ত সহজ। প্রচলিত মিডিয়ার একটা কার্ড দেখি, এটা শেয়ার করার আগে বা পোস্ট করার আগে ওই মিডিয়া হাউসে একটা ওয়েবসাইট আছে, তার কন্টেন্ট আছে, তার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, সেটা দেখে আমি যদি নিশ্চিত হই তারা করেছে আমি শেয়ার করতে পারি, যদি আমি সেটাকে ট্রাস্ট করি। একটা গ্রুপ ছিল সক্রিয়, যারা সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো পোস্ট দেখলে তারা তার সঠিক তথ্যটা আবার সঙ্গে সঙ্গে তুলে ধরছিলেন বিভিন্ন জায়গাতে। সেই গ্রুপটা বোধহয় এখন একটু কমপ্লেসেন্ট, একটু নিষ্ক্রিয়, যে কারণে এই প্রোপাগান্ডার মাত্রাটা আগের চেয়ে বরং একটু বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন গুজবে মানুষের বিশ্বাস অর্জন করতেই নামকরা সংবাদ মাধ্যমের পরিচিতি ব্যবহার করা হচ্ছে। এর লক্ষ্য অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানকে বিতর্কিত করা।
ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।